তোমার হাইড্রোজেনের জারণ মানটা কত, সালফেটের জারণ মানটা কত। তাহলে এখানে দেখবা যে প্রথমত এখানে হাইড্রোজেনের জারণ মান কত, এখানে হাইড্রোজেন একটা +1, কয়টা হাইড্রোজেন আছে এখানে, তাহলে আমরা কি লিখতে পারি +2। আর একটা যৌগের শুরুতে যেটা হয়, শুরুরটা প্লাস আর পরেরটা মাইনাস, তাহলে এই পুরো সালফেট অংশটা কি -2। এটা আমাদের মনে রাখা লাগবে না, শুধু একটা বের করতে পারলেই হবে। তাহলে সালফেট কি বলতো, -2। সালফেটটা কি এই পাশে আছে, তাহলে এই সালফেটটা -2। তাহলে এই সালফেট যদি -2 হয়, তার সামনেরটা কি +2। একটা দিয়ে আমরা এটা বের করলাম, তাহলে পুরো যৌগের জারণ মানটা কি বের করতে পারছি আমরা। আচ্ছা, এখন আমরা দেখি এই যে এখানে আয়রন থেকে আয়রন, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন, ঠিক আছে, আয়রন থেকে আয়রন, বলো তো আয়রন জারণ মান কত এখানে, আর এখানে কত হয়েছে +2। হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে, বৃদ্ধি। আর বৃদ্ধি পেলে কি হয়, জারণ। তাহলে কি আমরা লিখতে পারি যে এখানে কি করছে, জারণ। অপরদিকে হাইড্রোজেন কত আছে এখানে +2, ওই পাশে কত আছে 0, হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেখানে কি ঘটছে, ঠিক আছে, কি ঘটছে এখানে বিজারণ। তাহলে এখানে ঘটছে বিজারণ। তাহলে আমরা কি বুঝতে পারছি, তাহলে কিভাবে জারণ বিজারণটা ঘটলো বুঝতে পারছি আমরা। আচ্ছা, অপরদিকে আমরা এখন এটা দেখব যে এটা যে নন রেডক্স জারণ বিজারণ নয়, সেটা এখন দেখব আমরা। আচ্ছা, এখন বলো যে এখানে সিঙ্গেল কেউ আছে কি, এখানে নাই, তাহলে হাইড্রোজেন কত +1। তাহলে হাইড্রোজেন যদি +1 হয়, +1, তাহলে এটা কি হবে -1। এটা কি পটাশিয়াম +1, আর এই যে হাইড্রক্সিল কি -1, পটাশিয়াম +1, ক্লোরিন -1। এই যে পানি, আমরা যে পানিটাকে দেখতেছি, এই পানি থাকে হলো এভাবে, হাইড্রোজেন প্লাস হাইড্রক্সিল। তাহলে হাইড্রোজেন +1, হাইড্রক্সিল -1। যদিও আমরা দেখি এখানে কি দেওয়া আছে, পানি, তাহলে পানি না, এটা পানিটাকে ভেঙে আমরা আয়নটা দেখব। তাহলে এখন বলো এ পাশে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এ পাশের হাইড্রোজেন, জারণ মানে কোনো পরিবর্তন আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো আমরা আয়রনের জারণ মান দেখলাম পরিবর্তন ঘটলো, হাইড্রোজেনের জারণ মানে পরিবর্তন ঘটছে, কিন্তু এখানে বলো তো সালফেট কোনো পরিবর্তন ঘটছে। যাদের পরিবর্তন ঘটে না তারা হলো দর্শক আয়ন। তাহলে এই বিক্রিয়ায় কোনটির জারণ ঘটেছে, কোনটির বিজারণ ঘটেছে, আর কোনটির কোনো পরিবর্তনই ঘটেনি, এটা কি বুঝতে পারছি আমরা। তাহলে যার জারণ সংখ্যাটা বৃদ্ধি পায় সেটা জারণ, আর যদি কোনো মৌলের জারণ সংখ্যাটা কি হ্রাস পায় সেটা কি বিজারণ, আর যার কিছুই হয় না দর্শক আয়ন। আমরা তিনটে কি বের করতে পারবো এখান থেকে। আচ্ছা, পরে আবার আলোচনা করতেছি এটাতে, আগে এটা শেষ করি। তাহলে এখন দেখো হাইড্রোজেন এ পাশেও যা, এ পাশেও তাই। এখানে কি দেওয়া আছে, ক্লোরিন, এ পাশে ক্লোরিন আছে, কোনো পরিবর্তন আছে। আচ্ছা, এ পাশে দেখো পটাশিয়াম, এ পাশের পটাশিয়াম, জারণ মানে কোনো পরিবর্তন আছে। হাইড্রক্সিল এবং হাইড্রক্সিল, কোনো পরিবর্তন আছে নাই। তাহলে বলো তো নিচের বিক্রিয়াতে জারণ মানে কোনো পরিবর্তন ঘটছে, যদি না ঘটে আমরা কি বলতে পারি, না জারণ বিজারণ নয়। কারণ আমাদের জারণ বিজারণের শর্তে বলাই আছে যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন ঘটে, ঠিক আছে, তাকে আমরা কি বলে থাকি, জারণ বিজারণ। যদি জারণ মানটা বৃদ্ধি পায় সেটা জারণ, যদি হ্রাস পায় সেটা হলো বিজারণ, আর যদি কোনো পরিবর্তনই না হয় তাকে তো আমরা জারণ বিজারণই বলতে পারবো না, নাকি। এখন আসি আমরা উপরের বিক্রিয়াতে। কোনো রাসায়নিক বিক্রিয়াতে শুধু জারণ শুধু বিজারণ সম্ভব না। আমি টাকা দিলাম তোমাকে, তুমি যদি টাকা না নেও আমি দিতে পারবো তোমাকে টাকা। তুমি আমাকে টাকা দিচ্ছ, আমি যদি না নেই তুমি দিতে পারবো আমাকে। কখন দিতে পারবো আমি, যখন তুমি নিতে পারবা। তাহলে দেওয়া নেওয়ার কাজটা কখন সংগঠিত হলো, একই সাথে না। আমি যখন টাকাটা দিলাম ঠিক তখনই তুমি টাকাটা নিলে। তো এখানে একজন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, একজনের ইলেকট্রন হ্রাস পাচ্ছে, জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে। হ্রাস কখন পায়, যখন ওই ইলেকট্রনটা অন্যজন নেয়। তাহলে অর বৃদ্ধি এর হ্রাস। তাহলে এখানে জারণ বিজারণ দুটো কি একই সাথে ঘটতেছে না। তাহলে আমরা যেটাকে বলতেছি যে জারণ বিজারণ একটা সম্পূর্ণ বিক্রিয়া। তার শুধু জারণ অংশটা যখন আলোচনা করা হয়, বিজারণ অংশটা শুধু যদি আলোচনা করা হয়, তখন আমরা সেটাকে বলে থাকি জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া।
তাহলে এখানে জারণ অর্ধ বিজারণ অর্ধ দুটো মিলে কি পূর্ণাঙ্গ বিক্রিয়া। তাহলে কোনো বিক্রিয়ায় শুধু জারণ শুধু বিজারণ কি সংগঠিত হয়? হয় না। তাহলে আমরা কি বলতে পারি? জারণ বিজারণ একই সাথে সংগঠিত হয়, আর একই সাথে সংগঠিত হয় বলেই আমরা এটাকে বলে থাকি যুগপৎ বিক্রিয়া, বা একই সাথে সংগঠিত হয়। ঠিক আছে? তোমাদের মনে হয় 26-এর প্রশ্নে এটা ছিল, 26 সালে যে এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটা আছে সেখানে গ নাম্বার প্রশ্নে ছিল জারণ বিজারণ যুগপৎ কিনা তা ব্যাখ্যা করো। জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া কেন যুগপৎ বলো দেখি? যে কোনো কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় শুধু জারণ শুধু বিজারণ কি সম্ভব? যখন জারণ ঘটে ঠিক তখনই আবার কি ঘটে থাকে? বিজারণ ঘটে। অর্থাৎ জারণ এবং বিজারণ একই সাথে ঘটে, তাই জারণ বিজারণ বিক্রিয়াটা কি একটি যুগপৎ বিক্রিয়া। তাহলে আমরা জারণ বিজারণটা বুঝতে পারছি। এখন আমরা দেখব এখানে বিভিন্ন বিক্রিয়া, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া। দেখো এখানে বিক্রিয়ার দিক, আচ্ছা সাম্য অবস্থাটা আমরা পরেই পড়ি, আগে আমরা বিভিন্ন বিক্রিয়াগুলো দেখে নিই। বিভিন্ন বিক্রিয়া এক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন বিক্রিয়া, আচ্ছা বিভিন্ন বিক্রিয়া। তাহলে এর ভিতরে প্রথমে যেটা আছে সেটা কি বলতো? প্রথমত আছে সংযোজন। সংযোজন তার নিচেই কি দেওয়া আছে বলতো? সংশ্লেষণ। আমি এটাকে আর নতুন করে নাম্বারিং করলাম না। এরপরে কি দেওয়া আছে বলো দেখি? বিয়োজন। বিয়োজন। এরপরে 3 নাম্বার দহন, 4 নাম্বার প্রতিস্থাপন, 4 নাম্বার প্রতিস্থাপন। তাহলে সংযোজন এবং সংশ্লেষণ আমি একই কালারের লিখছি, এবং এখানে নামকরণের ক্ষেত্রে 1 নাম্বারের নিচেই লিখছি। আমি ইচ্ছে করলে এটাকে 2 নাম্বার দিতে পারতাম, দেইনি। কেন দেইনি বলো তো? দুটো সেম, শুধু একটু পরিবর্তন তাদের মধ্যে। তাহলে এখানে দেখি আমরা যেখানে সংযোজন a প্লাস বি সমান ab, a প্লাস ab সমান a b c, a প্লাস বি প্লাস সি ডি সমান a b c d। আসলে কি বুঝালাম এটা দ্বারা? এটা দ্বারা বুঝালাম আমি এখান থেকে দেখো যে a আর হলো b, এটা হলো মৌল, a একটা মৌল b একটা মৌল, আর এখানে উৎপন্ন হচ্ছে কি? যৌগ। a b দুটো মিলে একটা, তাহলে যৌগ। তাহলে মৌল মৌল মিলে কি একটা যৌগ। এর নিচে যে লিখছি আমরা কি? মৌল। এটা কি বলতো? যৌগ। আর এটা কি? যৌগ। তাহলে এবার কি ঘটনা ঘটছে এখানে? মৌল যৌগ সমান সমান কি? যৌগ। নিচেরটাতে কি ঘটনা ঘটছে তোমরাই বলো? যৌগ যৌগ মিলে কি? যৌগ। এই তিনটা কি বুঝতে পারছো? কি কি বুঝালাম বলো দেখি? উপরে মৌল আর মৌল, মৌল প্লাস যৌগ, আর যৌগ প্লাস যৌগ। আচ্ছা, এখন যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল বা যৌগ, মৌল হতে পারে, যৌগ হতে পারে, যৌগ যৌগ হতে পারে, তারা যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে। তুমি দেখো এই 3টে বিক্রিয়ার উৎপাদ কয়টা? একটা। একটি মাত্র উৎপাদ যদি তৈরি হয় সেই বিক্রিয়াটাকে বলি আমরা সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? সংযোজন। তার মানে এই 3টাই হলো কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। এই 3টাই সংযোজন বিক্রিয়া। তাহলে এই 3টা বিক্রিয়াই কি বলো? সংযোজন। আর এখানে দেখো এই যে আমরা একটা বিক্রিয়া দেখতেছি, এখানে শুধু মৌল আর কি? মৌল যুক্ত হয়েছে। শুধু এই বিক্রিয়াটাকে বলে থাকি আমরা সংশ্লেষণ। তাহলে এই উপরের 3টাই কি ছিল? সংযোজন। এই সংযোজনের মধ্যে যে বিক্রিয়াতে শুধু মৌল আর মৌল যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করেছে সেটাকে আমরা কি বলে থাকি? সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এই সংশ্লেষণ এক ধরনের কি? সংযোজন। ঠিক আছে? তবে সকল সংযোজনই কি সংশ্লেষণ? তবে সকল সংশ্লেষণই সংযোজন, তবে সকল সংযোজন সংশ্লেষণ নয়। সেই সকল সংযোজন সংশ্লেষণ যেখানে মৌল আর মৌল বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ তৈরি করেছে সেটা হলো কি? সংশ্লেষণ।
তাহলে এটা কি বুঝতে পারছি আমি তোমাদের? সম্পূর্ণ বুঝতে পারছো? তাহলে এখন বলো, যদি আমি এখানে লিখি কার্বন প্লাস অক্সিজেন সমান কি কার্বন ডাইঅক্সাইড, এটা কি বিক্রিয়া? সংযোজন না সংশ্লেষণ? সংশ্লেষণ। এখানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন সমান H2O, কি বিক্রিয়া এটা? সংশ্লেষণ। আচ্ছা, যদি আমি এখানে লিখি বলো এটা কি বিক্রিয়া? সংযোজন। কেন? এখানে যৌগ প্লাস মৌল সমান একটা উৎপাদ, তাহলে কি এটা? সংযোজন। আর যদি দেখি মৌল আর মৌল মিলে একটা মাত্র উৎপাদ, তাহলে কি? সংশ্লেষণ। তাহলে আমরা এখন যে কোনো বিক্রিয়া দেখলে কি বুঝতে পারবো যে এটা সংশ্লেষণ কি এটা সংযোজন? বুঝতে পারবো কি এটা? আচ্ছা, এখন কি বলা আছে এখানে বলো? বিয়োজন। আচ্ছা, আমি এগুলো একটু মিশে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি দেখতেছি এখানে বলো? বিয়োজন। তো এই বিয়োজনটা কি? বিয়োজন, বিয়োজন মানে বিভক্ত হওয়া, ভাগ হয়ে যাওয়া। তাহলে বিয়োজন, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেট, যদি এটাকে আমরা তাপ দিই তাহলে কি হচ্ছে? এখানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে কোনো একটা যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগের সৃষ্টি করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলে থাকি বিয়োজন। যদি আমরা এখানে দেখি ফসফরাস পেন্টাক্লোরাইড, এটাকে তাপ দিলাম, ভেঙে দেখো, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগের সৃষ্টি করেছে, সেই বিক্রিয়ার নামটা হলো বিয়োজন। তার বিয়োজন মানে হচ্ছে ভেঙে যাওয়া। সংজ্ঞা লিখবা কিভাবে তোমরা? যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগের সৃষ্টি করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলে থাকি বিয়োজন বিক্রিয়া। অপরদিকে কি আছে এখানে? দহন। দহন, দহন মানে কি বলো তো? হ্যাঁ, আগুনে পোড়ানো অক্সিজেনের উপস্থিতিতে। আচ্ছা, এখন আমরা দেখি এখানে দহনটা কি। এখানে লিখলাম আমি CH4, কি এটা বলো তো? মিথেন। আচ্ছা, এটাকে আমি কার সাথে বিক্রিয়া করাচ্ছি? অক্সিজেন। অক্সিজেন ছাড়া কিন্তু দহন সম্ভব না। তাহলে এখানে এর সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় সেটাকে জানতে হবে। তাহলে আমরা যার সাথে বিক্রিয়া করাচ্ছি, যে যৌগের সাথে বিক্রিয়াটা করাচ্ছি, যৌগের উপাদান কি বলো তো? মেইনলি হচ্ছে অক্সিজেন। দহনের জন্য মুখ্য বিষয় অক্সিজেন। আর অক্সিজেন কার সাথে বিক্রিয়া করতেছে? মিথেনের সাথে। সে মিথেনের উপাদান কি কি? কার্বন প্লাস হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন। তাহলে এই অক্সিজেনটা একবার যুক্ত হবে কার্বনের সাথে, ঠিক আছে? একবার যুক্ত হবে কার্বনের সাথে, আরেকবার যুক্ত হবে কার সাথে? হাইড্রোজেনের সাথে। তো যখন কার্বনের সাথে যুক্ত হয় তখন এই পাশে তৈরি করে কি বলো? কার্বন ডাইঅক্সাইড। যখন আবার হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন H2O, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম এখানে? যে উপাদান যেটা ছিল সেই উপাদান মৌলের অক্সাইড তৈরি হচ্ছে কিনা? অক্সাইড, অক্সিজেন যুক্ত হলে সেটাকে বলি আমরা অক্সাইড। তাহলে এখানে তার উপাদান যে কয়টা ছিল তার সাথে কিন্তু অক্সিজেন যুক্ত হয়ে অক্সাইড তৈরি করছে। তাহলে আমরা কি বলবো বলো তো? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উপাদান মৌলের অক্সাইডে পরিণত করে বা তৈরি হয়, সেই রাসায়নিক বিক্রিয়াটাকে বলে থাকি আমরা দহন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উক্ত মৌলের বা উক্ত যৌগের উপাদানের অক্সাইডে পরিণত করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে বলে থাকি আমরা দহন বিক্রিয়া। কি বুঝতে পারছি আমি? আচ্ছা, এখানে উপাদান একটা, কি নাম? কার্বন। তার সাথে কার বিক্রিয়া? অক্সিজেন। কি উৎপন্ন হলো এখানে? কার্বন ডাই অক্সাইড। তার উপাদান মৌলের অক্সাইড তৈরি হচ্ছে কি এখানে? তাও এটা কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। তার দহন মানে আমরা কি বুঝলাম? অক্সাইড তৈরি হতে হবে, সেই উপাদান মৌলের অক্সাইডে পরিণত হতে হবে, সেটা হলো কি? দহন। এরপরে যেটা আছে এখানে কি বলো? প্রতিস্থাপন। প্রতিস্থাপনটা কি? অপসারণ এবং প্রতিস্থাপন দুটোর মধ্যে একটু পার্থক্য। অপসারণটা কি? আমি তোমাকে অপসারণ করলাম, তুমি এক জায়গায় বসে আছো, আমি তোমাকে উঠিয়ে দিলাম, ওটা হলো অপসারণ। জায়গাটা তো ফাঁকা, কিন্তু আমি উঠিয়ে দিলাম তোমাকে দিয়ে, আমি ওখানে বসলাম, এর নাম প্রতিস্থাপন। মানে একটাকে পরিবর্তন করে আরেকটাকে স্থাপন করা,
এর নামই হলো কি বলো, প্রতিস্থাপন। আর শুধু অপসারণ করলাম, সরিয়ে দিলাম, কিন্তু ওখানে কাউকে বসালাম না, সেটা অপসারণ। তাহলে এখানে আমরা এখন দেখব কি বলো, প্রতিস্থাপন বিক্রিয়াটা। দেখো প্রতিস্থাপন, এখানে কি আছে, আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড। কি উৎপন্ন হচ্ছে এখানে, ফার্স্ট সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে এই যে আয়রন, আয়রন কি করতেছে, এখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করলো, করে তার স্থান দখল করলো। তাহলে এটা কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন। আচ্ছা, আমরা যদি অনুরূপভাবে দেখে থাকি এরকম, যে এখানে সোডিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে কি হবে, এখান থেকে কাকে অপসারণ করবে, হাইড্রোজেনকে অপসারণ করবে, করে এখানে কি সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে কোনো একটা যৌগ হতে কোনো একটা মৌলকে অপসারণ করে তার স্থান দখল করে, সেই বিক্রিয়াটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা যৌগ হতে কোনো একটা মৌল অপর কোনো মৌলকে অপসারণ করে নতুন যৌগ গঠন করে, সেই বিক্রিয়াকে বলে থাকি আমরা প্রতিস্থাপন। তাহলে এটা হলো একটা যৌগ, এটা একটা যৌগ, এই যৌগ হতে এই মৌলকে অপসারণ করে নতুন যৌগ তৈরি করলো। তাহলে আমরা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ হতে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ হতে কোনো একটা মৌল অপর কোনো মৌলকে অপসারণ করে নতুন যৌগ গঠন করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে বলে থাকি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। কি সম্পূর্ণ বুঝতে পারছি আমি? আচ্ছা, নিচের যে বিক্রিয়াটা দেখো, এখানে সোডিয়াম কাকে অপসারণ করছে, এখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করছে, করে কি তৈরি করছে, এখানে সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। তাহলে এখান থেকেও তো একে অপসারণ করে এর পাশের জায়গাটা ফাঁকা, সে ফাঁকা জায়গাতে কে বসছে, সোডিয়াম বসে গেল। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা প্রতিস্থাপন বিক্রিয়া, যে হাইড্রোজেন, আচ্ছা ওটা বোঝার আগে আমরা এটা দেখে নিই, কপার প্লাস সালফিউরিক অ্যাসিড। আচ্ছা বলো তো এর কি উৎপন্ন হবে, কপার সালফেট প্লাস হাইড্রোজেন, কপার সালফেট প্লাস হাইড্রোজেন, এটা উৎপন্ন হবে না? এটা উৎপন্ন হবে, কিন্তু এখানে এটা উৎপন্ন হয় না। তোমাদের লজিক অনুযায়ী এটা হওয়ার কথা স্যার, যেটা দেখলাম, কিন্তু এটা উৎপাদন হয় না। কেন হয় না, তার কারণটা কি, এটা জানতে হবে। এটা হলো, আমরা সবগুলো সিরিজ জানার দরকার নাই, শুধু আমাদের যেটা লাগবে আমরা সেটা একটু দেখে নিই। সেটা হলো হাইড্রোজেন, এর নিচে যাদের অবস্থান সেটা কি বলতো, কপার, সিলভার, গোল্ড, মার্কারি। আচ্ছা, এইগুলোর অবস্থান কার নিচে, হাইড্রোজেনের। আর বাদ বাকি ম্যাক্সিমাম সক্রিয় ধাতুর অবস্থান কোথায়, হাইড্রোজেনের উপরে। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সবার অবস্থান কি আর উপরে। আচ্ছা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি আর উপরে অবস্থান সবার। তাহলে এখানে মেইনলি কোনটা দেখলাম আমরা, বলো তো? মেইনলি হলো হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের নিচে কাদের অবস্থান, কপার, সিলভার, গোল্ড, মার্কারি। আচ্ছা, এখন এখান থেকে যে বিষয়টি দেখবা তুমি, যে এই কপার, তাহলে কপার কি হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে? কপারের অবস্থান হাইড্রোজেনের উপরে না নিচে? নিচে। তাহলে কপারের অবস্থান যদি হাইড্রোজেনের নিচে হয়, তাহলে সাধারণত সচরাচর যেটা হয়, স্বাভাবিকভাবে এই কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। তাহলে এ পাশে কি এই বিক্রিয়াটা সংঘটিত হবে? তাহলে আমরা কি বলবো, এটা এই বিক্রিয়াটা হবে না। কিন্তু যদি আমরা এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, তাকে প্রতিস্থাপন করতে বাধ্য করা হয়, তখন বিক্রিয়া সংঘটিত হয়। নর্মালি কি হয়, কেন হয় না? সক্রিয়তা সিরিজে কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করে, এই জন্য সে তাকে প্রতিস্থাপন করতে পারে না। কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো কি করতে পারে, তাদের অবস্থান কোথায়, সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে অবস্থান। এই কারণে সহজে হাইড্রোজেনটাকে যৌগ থেকে অপসারণ করতে পারে। ঠিক আছে, এখন বলো এরপরে আর কি বিক্রিয়া আছে? অধক্ষেপণ। আচ্ছা, অধক্ষেপণটা কি মিশিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে অধক্ষেপণ, অর্থাৎ আমরা এতক্ষণ যেটা দেখলাম, যে এই বিক্রিয়াটিতে যে দেখলাম, প্রত্যেকটাতেই একটা কি ছিল,
এটা কি ছিল বলো তো? সিঙ্গেল ছিল। তাই সবই জারণ বিজারণ না? সবগুলো জারণ বিজারণ। আমরা এখানে সংশ্লেষণ, সংযোজন, দহন, বিয়োজন, প্রতিস্থাপন যেগুলো পড়লাম সবগুলো কি বলতো? জারণ বিজারণ বিক্রিয়া। আর এখন আমরা জানবো দুইটা জারণ বিজারণ, দুইটা নন রেডক্স না জারণ বিজারণ। সেই দুইটা কি? একটা হলো অধক্ষেপণ, একটা হলো প্রশমন। তাহলে এখন বলো যে নন রেডক্স, তোমাদের বইয়ে যে আলোচনাটা আছে নন রেডক্সের, কোন দুইটা বিক্রিয়া নন রেডক্স? একটা হলো অধক্ষেপণ, আর এটা কি বলো? প্রশমন। আর কেন নন রেডক্স সেটা কি বলতে পারবা তোমরা? যে এখানে যোজনীর কোনো পরিবর্তন বা জারণ মানে কোনো পরিবর্তন হয়নি। সেটা বাস্তবে দেখি আমরা যে পরিবর্তন হচ্ছে কিনা। আচ্ছা, ওইটা না দেখলে আমরা অন্তত অধক্ষেপণ বিক্রিয়াটিকে এটা জানবো আগে। তাহলে অধক্ষেপণ বিক্রিয়া, অধক্ষেপণ নন রেডক্স না? নন রেডক্স। এই নন রেডক্সটা কি? তোমার একটা হলো কি অধক্ষেপণ, দুই নাম্বারটা প্রশমন। বলো একটা কি অধক্ষেপণ আর একটা কি প্রশমন? অধক্ষেপণ মানে তলানি পড়া, তলানি। আমরা যখন দেখি ময়লা আবর্জনাযুক্ত একটা পানি যদি কোনো পাত্রে রাখা হয়, পাত্রে কিছুক্ষণ রাখার পরে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে দেখবা সব ময়লা নিচে তলানি পড়ছে, আর উপরে স্বচ্ছ পানি। এই নিচে তলানি জমা হচ্ছে যেটা, ওটাকে বলি আমরা অধক্ষিপ্ত হওয়া, অধক্ষিপ্ত। তাহলে এখানে অধক্ষেপণ বিক্রিয়াটা হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা উৎপাদ অধক্ষিপ্ত হয়, সেটাকে বলে থাকি আমরা অধক্ষেপণ বিক্রিয়া। তাহলে অধক্ষেপণ বিক্রিয়াটা কি আবার একটু বলো? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ অধক্ষিপ্ত, কোনো একটা উৎপাদ, যৌগ মৌল বলার দরকার নাই, তাহলে কোনো একটা উৎপাদ অধক্ষিপ্ত হয়, সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলে থাকি অধক্ষেপণ বিক্রিয়া। তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, সিলভার নাইট্রেট এবং কি সোডিয়াম ক্লোরাইড। দেখো তো আছে কি না? উদাহরণে কি দেওয়া আছে? ওখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, আর দুইটা উদাহরণটাই বারবার তোমাদের রিপিট হয়। আমি দুটো নিয়ে আলোচনা করব, এদের আলোকে অন্যগুলো জানবা। কি দেওয়া আছে বলো? আচ্ছা, একটু এখানে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, এর সাথে কার বিক্রিয়া বলো? সিলভার নাইট্রেট। ঠিক আছে কি যৌগটা? যৌগ ঠিক আছে। আচ্ছা, সিলভার নাইট্রেট। এখন এখানে উৎপন্ন হবে কি? প্রশ্ন হচ্ছে এটা উৎপন্ন হবে কি? আমরা এখানে দেখতেছি সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট। তাহলে এই সোডিয়াম ক্লোরাইডটা কি ধরনের যৌগ? অ্যাসিড, লবণ না ক্ষারক? লবণ। সিলভার নাইট্রেট লবণ। আচ্ছা, তোমাদের আমি অন্য ক্লাসে জানাবো তোমাদের যে কোনটা অ্যাসিড, কোনটা লবণ, কোনটা ক্ষারক, কিভাবে আমরা যৌগটা চিনতে পারি। হ্যাঁ, একটু কনফিউশন তোমাদের আছে। তাহলে এখন দেখো, এটাও লবণ, দুটোই লবণ না? আর লবণগুলো সাধারণত কি হয়? আয়নিক যৌগ। লবণের কি যৌগ হয়? আয়নিক। আর আয়নিক যৌগ অবশ্যই তার ভিতরে আয়ন আছে। তো এখন আমরা লবণে দেখি কি কি আয়ন আছে, সেটা দেখতে হবে না আমাদের? আচ্ছা, এখন দেখো সে আয়নটা একটু আমরা দেখে নিই। এখানে সোডিয়াম, এটা হচ্ছে প্লাস, এটা হলো মাইনাস। এই যে প্লাস, এটা হলো মাইনাস। কেননা আয়নিক যৌগের ধর্মই হচ্ছে এমন যে প্লাস এবং মাইনাস ইলেকট্রনের আদান প্রদানের ফলে আয়ন সৃষ্টি, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন, এবং তার ফলে যৌগটা গঠিত হয় না? তাহলে এখন আমরা দেখি কেমিস্ট্রি যে মূল কথাটা, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো সেই জিনিসটা আমরা এখানে প্রয়োগ করি। তাহলে এই বিক্রিয়াতে কি উৎপন্ন হবে সেটা পরে, আগে এটা জানো নাকি? আমি ইচ্ছে করে লিখতে পারতাম না উৎপাদটা? তোমরাই লিখবা। তোমরা এখন বলো আমি কি লিখবো এখানে? এই যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। প্রথমে সোডিয়াম কি আছে? প্লাস। ও এই দুটোর মধ্যে কাকে আকর্ষণ করবে? মাইনাসকে, মানে নাইট্রেটকে, বিপরীতধর্মী। তার এই পাশে তৈরি হবে কি? সোডিয়াম, এখানে উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট প্লাস। এখন থাকলো কি এখানে? ক্লোরিন আর সিলভার। তাহলে এখানে কি আমরা কি লিখবো বলো তো? এই ক্লোরিনটা আগে লিখে পরে সিলভার লিখবো? তাহলে মাইনাস প্লাস, তাহলে মাইনাসটা আগে বসতেছে, কিন্তু বিক্রিয়ার নিয়ম মানে যৌগ গঠনের নিয়মটা কি? ধনাত্মকটা আগে বসাতে হয়। তাহলে এখানে এলোমেলো থাকলেও বসানোর সময় কোথায় কীভাবে বসাবো? সিলভার ঠিক আছে ক্লোরাইড, ঠিক আছে
সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড দেখো তো এখানে নাইট্রেট কি দেওয়া আছে এখানে 1, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এর বুঝতে পারলাম কি এটা, এখানে কিন্তু প্লাস মাইনাস ব্যবহার করবা না তোমরা। আমি কেন ব্যবহার করলাম, তোমাদের বিক্রিয়াটাকে জানানোর স্বার্থে, যে বিক্রিয়াটি কীভাবে সংগঠিত হয় এটা কি বুঝতে পারছি আমরা। এখন আমাদের মূল বিষয়টা কি ছিল, যে অধক্ষেপণ। অধক্ষেপণ এখন এই দুটো মিলে এই দুটো তৈরি হয়েছে। এখন এই দুইটার মধ্যে কোনটা অধক্ষিপ্ত হবে, নৈমিত্তিক আসে যে উপরের বিক্রিয়াটিতে নিম্নের কোনটি অধক্ষিপ্ত হবে। এই 4টা অপশনে আমরা কিন্তু মুখস্থ করি। কি মিথ্যা বললাম, মুখস্থ করো কি না? যদি কেউ বুঝে থাকো একটু বলো যে আমরা এইভাবে বুঝি স্যার এটা অধক্ষিপ্ত হয়। এই দুটোর মধ্যে কোনটা অধক্ষিপ্ত হবে, সোডিয়াম ক্লোরাইড। কীভাবে বুঝলে, সোডিয়াম নাইট্রেট এটা অধক্ষিপ্ত হয়, সোডিয়াম নাইট্রেটটা অধক্ষিপ্ত হয়। আসলে কি সত্য? দেখো তো বইয়ে কি লেখা আছে, কি লেখা আছে, সিলভার ক্লোরাইড। তাহলে তোমরা দুটোই বলতেছো, সঠিক কোনটা, সিলভার ক্লোরাইড। এখন বলো কেন সঠিক, তার তো একটা কারণ আছে। এই কারণটা মনে রাখতে পারলে আমরা সব বিক্রয় করতে পারবো। তার আগে আমি তোমাদের বই আরেকটা এক্সাম্পল আছে, সেটা একটু বলো। বেরিলিয়ামের বলো, একটু বলো, তোমরা একটু বলো তাহলে সহজ হবে। আচ্ছা আচ্ছা, সোডিয়াম সালফেট, বেরিলিয়াম ক্লোরাইড, এরকম আছে কি? আচ্ছা এখন দেখো হ্যাঁ বেরিয়াম সরি, বেরিলিয়াম না, আবার লিখলাম বেরিয়াম। তাহলে এ পাশে কি তৈরি হবে তোমরা একটু বলো, বেরিয়াম। দেখো তো লাস্টে আমরা কি আম পাচ্ছি, আম থাকলে কি ধনাত্মক না ধাতু, তাহলে যৌগের প্রথমটা প্লাস পরেরটা কি মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, কে কার সাথে যুক্ত হবে, তাহলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, বেরিয়াম সালফেট। আচ্ছা বেরিয়াম সালফেট যদি নিয়ে আদান প্রদান করলাম না, বেরিয়ামের 2 সালফেটের 2, এখানে সোডিয়ামের 1 ক্লোরিনেরও 1। আচ্ছা এখন বলো তাহলে এই দুটো যৌগের মধ্যে কোনটা অধক্ষিপ্ত হবে, সোডিয়াম ক্লোরাইড। কেউ বলছে বেরিয়াম সালফেট, সঠিক কোনটা আসলে, উপরেরটাতে সোডিয়াম নাইট্রেট সিলভার ক্লোরাইড, একদল বলতেছে সোডিয়াম নাইট্রেট, আর একদল বলতেছে কি বলতো সিলভার ক্লোরাইড। আবার নিচেরটাতে একদল বলতেছে সোডিয়াম ক্লোরাইড, আর একদল কি বলতেছে বেরিয়াম সালফেট। আসলে কোনটা হবে, তার সপক্ষে যুক্তি তো আছে, যুক্তি সহকারে একজন বলো, কেউ বলতে পারবা? আচ্ছা তাহলে এখানে আমরা দেখব সবই কিন্তু লবণ, লবণ লবণ বিক্রিয়া করে যা তৈরি হচ্ছে সেটাও লবণ, নাকি? লবণ আর লবণ আবার উৎপন্ন হচ্ছে কি, সেটাও লবণ, সবগুলো লবণ না? আচ্ছা এখন আমরা দেখি তো এখানে যে এই যে সক্রিয়তা সিরিজের কথা বললাম, সক্রিয়তা সিরিজের লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে তোমার সক্রিয়তা সিরিজের উপরে অবস্থান। এগুলোর অবস্থান কোথায়, উপরে, এগুলোর অবস্থান উপরে। তাহলে এখানে আমরা সিলভারের পারমাণবিক সংখ্যা অনেক, ঠিক আছে, সিলভার। তারপরে এখানে আছে বেরিয়ামও শেষের দিকে, ঠিক আছে। তাহলে প্রথম সারির কোনগুলো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রথম সারির না, তাহলে এরা কি সক্রিয় না? তাহলে এখন বলো তো সক্রিয় ধাতুর, কম সক্রিয় ধাতুর লবণকে, কম সক্রিয়, এখানে সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড। তাহলে সোডিয়ামের চেয়ে কম সক্রিয় সিলভার তো হাইড্রোজেনেরও নিচে, তাহলে কম সক্রিয় ধাতুর লবণ কোনটা, সিলভার ক্লোরাইড। তাহলে কম সক্রিয় ধাতুর লবণ হলো সিলভার ক্লোরাইড। এই সিলভার ক্লোরাইডটাই কি হবে, অধক্ষিপ্ত। এখন এই দুটোর ভিতরে আমরা দেখতেছি সোডিয়াম এবং কি আছে এখানে বেরিয়াম, তাহলে বেরিয়ামটা হচ্ছে নিম্ন সক্রিয় ধাতুর লবণ, তাহলে এটা কি হবে, অধক্ষিপ্ত হবে। কি বুঝলে কি, মানে একটা ইয়েতে মনে করো একটা সমাবেশে এখন ওই যে এমপি মন্ত্রী ছেলেপেলে যদি থাকে ওখানে, তাদেরকে আগে সরে নেয় না, তো পায়ের নিচে চাপা পড়ে কে বলো তো, সাধারণ জনগণ, তারা কম সক্রিয়। আর যারা সক্রিয়তা বেশি তখন দেখবে যে প্রশাসনের লোক বলো অন্যান্য লোক বলো তাদেরকে আগে সেভ করে। তো ঠিক এখানে এরা সক্রিয় ধাতুর লবণ, এরা তো উপরেই থাকবে, আর তলানি পড়বে নিচে, কে সেরে নিম্ন সক্রিয় ধাতুর লবণ যেগুলো। তাহলে এখানে সিলভার কি আছে, এখানে বেরিলিয়াম। তাহলে আমরা যদি এখানে
দেখে থাকি এখানে দেখো সোডিয়াম সালফেট এবং এখানে কি থাকে কপার সালফেট। বলো এই দুটোর মধ্যে সোডিয়াম সালফেট এবং কপার সালফেট দুই লবণের মধ্যে কোনটা অধক্ষিপ্ত হবে? কপার সালফেট, ঠিক আছে না? যদি এখানে বলি সোডিয়াম ক্লোরাইড এবং ফ্রাস সালফেট, কোনটা অধক্ষিপ্ত হবে? ফ্রাস সালফেট অধক্ষিপ্ত হবে। তাহলে নিম্ন সক্রিয় ধাতুর লবণগুলো কি হয়? অধক্ষিপ্ত হয়। তাহলে অধক্ষেপণ কি বুঝতে পারছি? পরীক্ষায় যদি নৈবেত্তিক আসে বের করতে পারবো কি আমরা, বা কোন যৌগটি অধক্ষিপ্ত হবে? একটু চিন্তা ভাবনা করলেই বের হয়ে আসবে না অ্যান্সার। মুখস্থের কিছু আছে এখানে? আচ্ছা, এখন আমরা দেখি। হ্যাঁ বলো। সক্রিয় সিরিজ তোমাদের 10ম অধ্যায় আছে মনে হয়, যখন ওই অধ্যায়টা পড়াই আমি ডিটেলস বুঝাবো এটা, ঠিক আছে? বসো। তাহলে এরপরে কি আছে? প্রশমন বিক্রিয়া। এরপরে কি বলো তো? প্রশমন। তো এখানে প্রশমন বিক্রিয়া তাহলে বলো প্রশমন বিক্রিয়াটা কি? প্রশমনটা কি বলো? অ্যাসিড প্লাস ক্ষারক। অ্যাসিড প্লাস কি? ক্ষারক সমান কি? লবণ প্লাস পানি। তাহলে এখানে অ্যাসিড প্লাস ক্ষারক সমান কি? লবণ প্লাস পানি। তাহলে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়াই হলো প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়াই কি? প্রশমন বিক্রিয়া। আর এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ ও পানি উৎপন্ন হয়। তাহলে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় কি বলো? প্রশমন বিক্রিয়া। আর এই বিক্রিয়ায় কি তৈরি হয়? লবণ ও পানি তৈরি হয়। এখানে যদি আমরা বলি তীব্র অ্যাসিড এবং প্লাস তীব্র ক্ষারক, যদি অ্যাসিডটাও তীব্র হয় ক্ষারকটাও তীব্র হয়, তাহলে এই বিক্রিয়াতে যে তাপ উৎপন্ন হয় প্রশমন বিক্রিয়ায়, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের যে প্রশমন তাপটা উৎপন্ন হয়, মানে একটা প্রশমন বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় সেটাকে বলে থাকি আমরা প্রশমন তাপ। কি বলে থাকি বলো? প্রশমন তাপ। একটা অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়া হলো প্রশমন বিক্রিয়া, আর এই প্রশমন বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলি প্রশমন তাপ। আর এই প্রশমন বিক্রিয়াটি যদি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের মধ্যে হয়, সকল ক্ষেত্রে প্রশমন তাপটা হয় কত বলো তো? 3-4 কিলোজুল। মনে থাকবে কি? কমন। তাহলে এটা হচ্ছে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের প্রশমন তাপ সর্বদাই কত বলো? 57.34 কিলোজুল। 57.34 কিলোজুল। তাহলে এর কোন ক্ষেত্রে বলো দেখি? তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের প্রশমন তাপ। আচ্ছা, এরপরে কোন আলোচনা থাকলে এখন বলো? শাতিলের নীতি। একটু পরে বলি, এটা একটু রেস্ট নেই। কয়টা বাজে দেখ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা শেষ করে দিয়ে যাই। আর্দ্র বিশ্লেষণটা শেষ করে দিয়ে যাই। আর্দ্র বিশ্লেষণ এবং পানি যোজন। দেখো আর্দ্র বিশ্লেষণ এবং কি বলো? পানি যোজন। আর্দ্র মানে কি? আর্দ্র বাতাসের আর্দ্রতা। বাতাসের আর্দ্রতা কি বুঝি আমরা? আচ্ছা, আমরা কি থাকলে বলি বলতো? হ্যাঁ, জলীয় বাষ্পের পরিমাণ, অর্থাৎ পানি। আর্দ্র মানে পানি, আর্দ্রতা মানে পানির উপস্থিতি। বাতাসে কি পরিমাণ পানি আছে ওটা বাতাসের আর্দ্রতা। তাহলে আর্দ্র মানে কি? ভেজা। আর ভেজা কি থাকলে ভেজা হয়? পানি থাকলে। আমরা তো সেটা বুঝি। তাহলে এখানে আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র মানে যদি পানি হয়, তাহলে এখানে আর্দ্রকে বাদ দিয়ে যদি পানি লাগাতাম ওখানে, তাহলে পানি বিশ্লেষণ। তাহলে এখন বলো আর্দ্র আরেক নামটা কি বলো? পানি বিশ্লেষণ। কি বুঝতে পারছি আমরা? তাহলে আর্দ্র বিশ্লেষণ যে কথা, পানি বিশ্লেষণ একই কথা। তাহলে এখন আমরা এখানে দেখতেছি, দেখো সোডিয়াম ক্লোরাইড প্লাস এখানে পানি। এখানে কি তৈরি হচ্ছে বলো? আমরা এখানে দেখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl।
এটা তৈরি হলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, একই জিনিস। আচ্ছা, পার্থক্যটা কি বলো তো? এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা আমরা দেখলাম, এটাও বিক্রিয়া এটাও বিক্রিয়া, দুই বিক্রিয়া সেম সেম না? সাধারণত অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়, সোডিয়াম ক্লোরাইড তোমাদের বোঝানোর স্বার্থে লিখলাম। তাহলে এখানে দেখো আর্দ্র বিশ্লেষণে এই দুই বিক্রিয়া কিন্তু একই বিক্রিয়া, ভিন্ন করে লিখতে পারতাম, ভিন্ন করে লিখলাম না তোমাদের বোঝার সুবিধার্থে। এখানেও সোডিয়াম ক্লোরাইড কার সাথে বিক্রিয়া করছে? এখানে সোডিয়াম ক্লোরাইড কার সাথে বিক্রিয়া করছে? পানির সাথে। তাহলে দুইটাই কি পানির সাথে বিক্রিয়া না? দুইটাই পানির সাথে। তবে আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি এখানে এই পানিটা কিন্তু ভেঙে গেছে। তুমি দেখো এখানে এই যে আমরা হাইড্রোক্সিল পাচ্ছি, এটা কই থেকে আসছে? এটা পানি থেকে। এখানকার যে হাইড্রোজেন দেখতেছি কই থেকে আসছে? পানি থেকে। তাহলে এই পানিটা কি এখানে ভেঙে যায়নি, বিশ্লেষিত হয়ে যায়নি? এখানে যদি বিশ্লেষিত হয়ে যায় তাহলে তার নাম আর্দ্র বিশ্লেষণ। আর এখানে কি হচ্ছে বলো তো? পানি কি ভেঙে গেছে? সরাসরি পানিটাই যুক্ত হচ্ছে, পানি না ভেঙে সরাসরি যুক্ত হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে পানি যোজন। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় পানির অণু ভেঙে একাধিক মৌল বা যৌগ তৈরি করে সেটাকে বলি আমরা আর্দ্র বিশ্লেষণ। আর যে রাসায়নিক বিক্রিয়ায় পানির অণু না ভেঙে সরাসরি যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করে সেটাকে বলি আমরা পানি যোজন বিক্রিয়া। তাহলে একটা হলো কি বলো? পানি যোজন, আর একটা আর্দ্র বিশ্লেষণ অথবা পানি বিশ্লেষণ। কি বুঝতে পারছি? পরবর্তী ক্লাসে বাদবাকিগুলো আলোচনা করে দিই। হ্যাঁ, একটু রেস্ট নিই, মানে গলা শুকিয়ে গেছে একদম। মনির পানি খাওয়া লাগতো, একটু রেস্ট নিই, একটু রেস্ট নিয়ে আর একটা আলোচনা আছে শেষ করে দিই মনির লাস্ট দিকে নিতে। এটা কি পুরোটা লাইট আসে?